আচ্ছা দেখো, আজকে আহ, খুবই ইজি একটা টপিক, সহজ কিছু নয়। জিওগ্রাফির আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির ফার্স্ট টপিক যেটা আলোচনা করব, যেখান থেকে আমাদের অনেক প্রশ্ন কিন্তু আসে। এবার এই যে টপিকটা এটা রয়েছে, এটা কিন্তু অনেক রকম ভাবে অনেক জায়গা থেকে প্রশ্ন আসে। বিশেষ করে একটা টপিক থাকে সেন্সাস উপরে, জনগণনার উপরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে, যে বিভিন্ন জায়গার সেন্সাস মানে কিরকম, কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি, আয়তনের দিক থেকে বেশি, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো সেটাই এই ভারতের অবস্থানের মধ্যে আলোচনা হবে, যে ভারতের চারিদিকে কোন কোন রাজ্য, মানে কোন কোন দেশ রয়েছে, ভারতের মধ্যে কতগুলো রাজ্য রয়েছে, সেই রাজ্যগুলোর মধ্যে কোনটা আয়তনে বড়, কোথায় বেশি বনভূমি রয়েছে, এই সংক্রান্ত সমস্ত আলোচনা থাকবে। তো এটা আমাদের ভালো করে পড়তে হবে, এগুলো জিকে ওরিয়েন্টেড এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো দেখো, আমাদের যে দেশ ভারত, প্রত্যেকেই জানি ভারত, মানে ভারত হচ্ছে ভারতীয় টেকটনিক প্লেট, আর ইন্দো অস্ট্রেলিয়ান টেকটনিক প্লেটের মাঝে অবস্থিত একটা গৌণ পাতের উপরে অবস্থিত। এবার এই প্রথম লাইনটা শুনে অনেকে ভাবছে স্যার এটা আবার কি, টেকটনিক প্লেট, ঠিক আছে, এই প্লেট ব্যাপারটা বা পাত ব্যাপার জিনিসটা কি, এটা হয়তো অনেকের মাথার মধ্যে ঢোকে। তো এটা এটা কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, দেখো, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, পৃথিবী বলো বা যে কোনো আমাদের যখন গ্রহ, যেটাকে আমরা হচ্ছে গ্রহ বলে থাকি পৃথিবীকে, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল পৃথিবী কেমন ছিল, একটা বিশাল বড় আগুনের গোলা ছিল। ঠিক আছে, পুরোপুরি আগুনের গোলা ছিল। এবার কি, দীর্ঘদিন ধরে তাপ বিকিরণ করার ফলে পৃথিবীর যে উপরের অংশগুলো, সেগুলো শক্ত হয়ে যায়। যেমন মিষ্টি, আমরা জানি মিষ্টিকে যখন আমরা শক্ত করি, তখন কি হয়, মিষ্টির ভেতরটা নরম থাকে কিন্তু উপরটা শক্ত হয়ে যায়, এবং মিষ্টিটা কি হয়, ফেটে ফেটে যায়। সেরকম পৃথিবীরও কি হয়েছে, ভেতরের যে অংশটা রয়েছে সেখানে এখনো সে গলন্ত লাভা, যে লাভা আমাদের রয়েছে, যেগুলো কি হয় বিভিন্ন সময় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে বেরিয়ে আসে। এবার পৃথিবীর যে উপরের দিকের অংশ, একদম উপরের সারফেস, সেটা কি হয়েছে, বিভিন্ন রকম পাতে ভাগ রয়েছে। মানে আমরা যদি পৃথিবীকে একটা মানে সারফেস ভাবি, তাহলে পৃথিবীর ওপরটা এরকম এরকম বিভিন্ন পাতে রয়েছে, আবার একটা পাত আরেকটা পাতের এরকম নিচে ঢুকে গেছে, সেইভাবে কিন্তু রয়েছে। এবার যেই জায়গায় পাহাড় হয়ে গেছে, সেই জায়গার উপরে সমুদ্র রয়েছে, এইভাবে কিন্তু রয়েছে। এবার এই পাতগুলো কি হয়েছে, নিচে লাভা রয়েছে, সে লাভাতে কিন্তু সেই পাতগুলো ভেসে বেড়াচ্ছে। এই পাতগুলো যখন, কখনো কোনো কোনো পাত একে অপরের কাছে এগিয়ে আসছে, আবার কিছু কিছু পাত একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে। যদি কাছে চলে আসে, তখন সেগুলোকে বলা হয় কনভার্জিং প্লেট। ঠিক আছে, মানে কনভার্জ মানে একে অপরের সাথে মিলিত হচ্ছে, সেগুলোকে কনভার্জিং প্লেট বলে। আর যখন একে অপর থেকে দূরে চলে যায়, তখন সেগুলোকে ডাইভার্জিং প্লেট বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার এরকম একটা প্লেটের মাধ্যমে কিন্তু ভারত তৈরি হয়েছিল। আজকের দিনে আমরা যেটাকে ভারতবর্ষ বলছি, সেটা কিন্তু এরকম ছিল না। সেটা কিভাবে ছিল, এশিয়া যে অংশটা ছিল, এশিয়া, ভারতের যে নিচের অংশটা রয়েছে, উপরের অংশটা, চীনের যে অংশ, ওটা কিন্তু ছিল। আফ্রিকা, আফ্রিকা যে রয়েছে, আফ্রিকার একটা অংশ ভেঙে গিয়ে সেটা কি হয়েছে, ভারত মহাসাগর এরকম ভেসে ভেসে এসে এখানে ধাক্কা খেয়েছে। ধাক্কা খেলে কিন্তু ভারত, বনভূমি ভারত কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ ভারতের আজকের দিনে যে ল্যান্ড, মানে পুরো যে ভারতের অঞ্চল বা এরিয়া, এটা কিন্তু আফ্রিকা থেকে ভেঙে চলে এসেছে। সেই জন্য আফ্রিকার যে হাতি, তার যে মানে বংশ, মানে তার যে পরবর্তী বংশ, সেটা কিন্তু ভারতে ওই ধরনের হাতি পাওয়া যায়। কেন, কারণ ওই হাতিগুলো একদম সেই নদীর মতো ভেসে ভেসে এসেছে, ভেসে এসে এখানে ধাক্কা খেয়ে এখানে রয়েছে। আর ওই ধাক্কা খাওয়ার ফলেই কি হয়েছে, আমাদের হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই জিনিসগুলো কিছুগুলো জানি, কিছু কিছু ঘটনা আমরা জানি, কিছু কিছু ঘটনা আমরা জানি না। আবার আরো কিছুদিন পরে এখন আবার আফ্রিকা আবার কিন্তু ভেঙে যাচ্ছে, ফলে সেটা আবার বহু বছর পরে এসে ভারতে এসে ধাক্কা খাবে। তখন ভারতে এসে ধাক্কা খেলে আজকের দিনে যে কেরাল, তারপর হচ্ছে কর্ণাটক, ঠিক আছে, মহারাষ্ট্র, এই সব জায়গাগুলো কিন্তু আবার এসে একটা পাহাড় তৈরি হয়ে যাবে। তখন কিন্তু সেটা বহুদিন পরে আমরা, আমাদের তখন মানে মানুষ থাকবে কি থাকবে না সেটা বড় কথা। ঠিক আছে, কারণ মানুষ যে পরিমাণ এখন নিজেদের ডিস্ট্রয় করতে লেগেছে, আহ, সে টিকবে কি টিকবে না সেটা মানুষের ব্যাপার। ঠিক আছে, সেই জন্য ভারত এরকম ইন্ডিয়ান প্লেট এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের মাঝে অবস্থিত একটা গৌণ পাতের উপরে ভারত অবস্থান করছে। এবারে যে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ, এরিয়ার দিক থেকে যদি দেখি, যে আয়তনের দিক থেকে ভারত কিন্তু পৃথিবীর সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি, বড়।
কিন্তু জনসংখ্যার দিক থেকে বর্তমানে ভারত কিন্তু বিশ্বের বৃহত্তম দেশ। ভারতে কিন্তু সব থেকে বেশি লোক এখন বসবাস করে। বৃহত্তম, কারণ চীনকে পেরিয়ে ভারত কিন্তু এখন বিশ্বের বৃহত্তম দেশ হয়ে গেছে। তো সবচেয়ে বেশি আয়তনের দিক থেকে রাশিয়া রয়েছে, কিন্তু রাশিয়ার বেশিরভাগ অঞ্চলই ঠান্ডা মরুভূমির জন্য সেখানে বেশি লোক থাকতে পারে না। দ্বিতীয় রয়েছে কানাডা, আমরা জানি আমেরিকার উপরে যে অংশ রয়েছে কানাডা। তৃতীয় রয়েছে আমেরিকা, তারপরে রয়েছে চীন, তারপরে রয়েছে ব্রাজিল, তারপরে অস্ট্রেলিয়া এবং সবার শেষে ভারত। তাহলে ভারত কিন্তু আয়তনের দিক থেকে সপ্তম, কিন্তু জনসংখ্যার দিক থেকে ভারত কিন্তু সবচেয়ে বৃহৎ, মানে লার্জেস্ট সবচেয়ে দেশ যেখানে সবচেয়ে বেশি লোক থাকে। এবার প্রশ্ন হতে পারে যে ভারতে কেন এত লোক থাকে? তার সবচেয়ে বড় কারণ ভারতের উর্বর মৃত্তিকা। যেই জায়গার মৃত্তিকা যত বেশি উর্বর হবে সেই জায়গার মানুষ সবচেয়ে বেশি থাকবে। কেন? কারণ যেখানে মৃত্তিকা বেশি উর্বর হবে সেখানে মানুষ সহজে খাদ্য উৎপাদন করবে। আর যখনই তারা খাদ্য উৎপাদনে সক্ষম হবে, প্রচুর উৎপাদন করবে, তখন তারা শিল্পের কথা চিন্তা করবে। এই যে আজকের দিনে তোমাকে যদি বলা হয় এই তুমি পড়াশুনো করো, তুমি হয়তো গরিব মানুষ, তোমাকে পড়াশোনার কথা বললে তুমি কি বলবে? আরে আগে খেতে তো পাই, তারপর তো পড়াশোনার কথা ভাববো। সেরকম ব্যাপার যে আগে সেই দেশটাকে মানে কৃষির দিক থেকে স্বনির্ভর হতে হবে, তারপর সে শিল্পের দিকে যাবে। সেরকম আমেরিকা বলো, এইসব চীন বলো, এরা কিন্তু কৃষিতে স্বনির্ভর হয়ে গেছে, সেই কারণে এরা কিন্তু এখন শিল্পের দিকে এগোচ্ছে। ভারতে এক সময় কৃষিতে স্বনির্ভর হয়েছে 1966 সালে, 66 যখন আমাদের গ্রিন রেভলিউশন হয়, তারপর ভারত কৃষিতে স্বনির্ভর হয়, তারপর থেকে ভারত শিল্পের দিকে বেশি ফোকাস করেছে। আজকের দিনে আমরা এই খাবার দাবার যা হয় সব কিন্তু এক্সপোর্ট করি, মানে বিদেশে রপ্তানি করতে পারি। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আয়তনে ভারত পৃথিবীর মাত্র 2.4% রয়েছে, কিন্তু জনসংখ্যার দিক থেকে ভারত কিন্তু 17.74% জায়গা দখল করেছে। তার মানে ভারতে প্রচুর লোক থাকে, তার কারণ ভারতের উর্বর মৃত্তিকা এবং ভারতের সবচেয়ে ভালো জলবায়ু। এবার জলবায়ু বলতে গেলে আজকের দিনে ভারতের জলবায়ু ভালো, কিন্তু প্রচন্ড গরম পড়ছে, তাই তো? সবাই প্রচন্ড গরম পড়েছে না কোথাও বরফ পড়ছে গো তোমাদের? প্রচন্ড গরম স্যার। প্রচন্ড গরম, অবস্থা প্রচন্ড। সঙ্গীতা, গরম তো নাকি? দীপশিকা? হ্যাঁ, গরমের কথা আর কি বলবো। প্রচন্ড বাজে অবস্থা বাবা। হ্যাঁ, বাজে মানে বৃষ্টি, ঝড় বৃষ্টির কোনো দেখা নেই, মানে অবস্থা প্রচন্ড খারাপ। না, আজকে মেঘ মেঘ করেছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে কিন্তু হয়নি। হচ্ছে না। Okay, আচ্ছা, এবার আমাদের পৃথিবীর নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। আমরা জানি যে আমাদের যে টোটাল পৃথিবী রয়েছে, পৃথিবীর মাঝখান দিয়ে গিয়েছে নিরক্ষরেখা। ঠিক আছে, নিরক্ষরেখা গিয়েছে এরকম ভাবে। আর পূর্ব থেকে দক্ষিণে গিয়েছে আমাদের মূল মধ্যরেখা। প্রত্যেকেই আমরা জানি মূল মধ্যরেখা, নিরক্ষরেখা গিয়েছে। এবার নিরক্ষরেখার সমান্তরাল যেসব এরকম কল্পিত লাইন আছে সেগুলোকে আমরা অক্ষরেখা বলি, এগুলো আমাদের অক্ষরেখা। আর যেগুলো মূল মধ্যরেখার সমান্তরাল ভাবে গিয়েছে সেগুলোকে আমরা বলি দ্রাঘিমা রেখা। তাহলে এই যে এগুলো গিয়েছে, এগুলো আমাদের দ্রাঘিমা রেখা। এবার এই নিরক্ষরেখা কি করেছে? পৃথিবীকে দুটো উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। দেখতেই পাচ্ছি উপরের অংশটা উত্তর গোলার্ধ, নিচের অংশটা দক্ষিণ গোলার্ধ রয়েছে। আর মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে, খুব একটা সিম্পল প্রশ্ন, আশা করি পারবে। পৃথিবীর কোন দেশে গরমকালে ক্রিসমাস পালন করা হয়? বলতে পারবে? বলো, পারবে বলতে? সহজ প্রশ্ন। পৃথিবীর কোন দেশে গরমকালে ক্রিসমাস পালন হয়? যা, পারা যাবে না? ক্রিসমাস কবে হয়? আমাদের এখানে তো ডিসেম্বর। 25শে ডিসেম্বর। ইকুয়েটর নাকি? কি বলছো বাবা? সৈকত কি বললে বলো? বলছি ইকুয়েটর নাকি অ্যান্সার? না, সহজ প্রশ্ন, এটা খুব সুন্দর একটা প্রশ্ন, পরীক্ষায় এসেছে। ঠিক আছে, দেখো 25শে ডিসেম্বর বড়দিন আমরা পালন করি। এবার যতগুলো দেশ আছে বেশিরভাগ দেশ, যেমন ধরো আমেরিকা,
উত্তর আমেরিকা বলো, দক্ষিণ আমেরিকা বলো, যেগুলো রয়েছে বেশিরভাগ কিন্তু রয়েছে উত্তর গোলার্ধে বা মূল মধ্যরেখার কাছাকাছি। একমাত্র অস্ট্রেলিয়া যেটা রয়েছে সেটা দেখো দক্ষিণ গোলার্ধে রয়েছে। তার মানে 25শে ডিসেম্বর উত্তর গোলার্ধে আমাদের কিন্তু শীতকাল, কিন্তু দক্ষিণ গোলার্ধে তখন তো গ্রীষ্মকাল। তার মানে যে দেশ দক্ষিণ গোলার্ধে থাকবে সেই দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করবে। উত্তর বোঝা গেল? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। ক্লিয়ার হলো না হলো না? হ্যাঁ। যদি অস্ট্রেলিয়া অপশন হ্যাঁ না হ্যাঁ থাকে তাহলে কি হবে উত্তর? আরেকটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত দেশ বলো তো, অনেকটাই দক্ষিণে রয়েছে, পারবে? যেই দে- যেই 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 দেশের লাস্ট অংশটাকে বলা হয় পৃথিবীর শেষ প্রান্ত, পারবে বলতে? সেটা হচ্ছে আর্জেন্টিনা। ঠিক আছে? আর্জেন্টিনা কোথায় অবস্থিত জানো? ম্যাপ জানো না দেখিয়ে দেবো একটু? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার একদম নিচে রয়েছে আর্জেন্টিনা। ঠিক আছে? তার মানে আর্জেন্টিনা কিন্তু অনেক নিচে, ব্রাজিলের অনেক নিচে অবস্থিত। সেই কারণে পরীক্ষায় যদি থাকে গরমকালে ক্রিসমাস পালনের কোথায়, তাহলে তোমরা অবশ্যই ডেফিনেটলি অস্ট্রেলিয়া অপশনে পাবে। যদি না পাও তখন কিন্তু আর্জেন্টিনাও তোমরা উত্তর করতে পারো। বাকি যতগুলো দেশ আছে দেখো সব উত্তর গোলার্ধে। ব্রাজিল কেন হবে না? কারণ ব্রাজিলের কাছাকাছি দিয়ে মূল মধ্যরেখা গিয়েছে, নিরক্ষরেখা গিয়েছে, ওই জন্য ব্রাজিল আমরা উত্তর করতে পারি না। ঠিক আছে? অ্যান্সার বুঝতে পারলে কিভাবে উত্তর করতে হয়? এটা ভালো প্রশ্ন। ক্লিয়ার? হ্যাঁ। এবার নিরক্ষরেখার সাহায্যে কি হয়, আমরা উত্তর এবং দক্ষিণ গোলার্ধে যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পারি, যে সেটা কোথায় রয়েছে। তখন সেটাকে তার অক্ষাংশগত অবস্থান বলতে পারি, আর মূল মধ্যরেখা দিয়ে তার দ্রাঘিমাগত অবস্থান বের করতে পারি। যেমন ধরো এই যে পৃথিবীটা রয়েছে, পৃথিবীর আমাদের ফটো রয়েছে, পিকচার রয়েছে, দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা দেশ সাপোজ ধরো এইরকম অবস্থানে রয়েছে, এই একটা দেশের এই অবস্থান আমি লিখলাম এখানে রয়েছে। তাহলে এটা নিরক্ষরেখা থেকে কত অক্ষাংশে অবস্থিত আমরা বের করব, দিয়ে দেখলাম যে সেটা সাপোজ ধরো 22 ডিগ্রিতে অবস্থিত। তাহলে পেলাম তার অক্ষগত অবস্থান 22 ডিগ্রি উত্তর নর্থ। বা যদি নিচের দিকে হয় তখন মানে অবস্থান হবে অক্ষাংশগত 24 ডিগ্রি সাউথ হতে পারে, যদি উত্তর বা দক্ষিণ গোলার্ধে অক্ষাংশগত পেলাম। আবার দ্রাঘিমার দিক থেকে কোথায় রয়েছে, হয়তো পেলাম 35 ডিগ্রি পূর্ব দিকে রয়েছে, তাহলে 35 ডিগ্রি ইস্ট তার দ্রাঘিমাগত অবস্থান, বা ধরো 45 ডিগ্রি সাউথ, সরি ওয়েস্ট, তার দ্রাঘিমাগত অবস্থান। তারপরে কোনো একটা স্থানের আমরা এভাবে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত অবস্থান বের করতে পারি, যেটাকে আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড বলে থাকি। ঠিক আছে? যেমন এই যে ম্যাপ আমরা যদি দেখি, তাহলে ভারতের অক্ষাংশ যেটা কি দক্ষিণে 8 ডিগ্রি 44 মিনিট উত্তর, এখানে কন্যাকুমারিকা গিয়েছে, এর নিচে দিয়ে আমাদের মূল মধ্যরেখা গিয়েছে, সে কারণে আমরা উত্তর গোলার্ধে অবস্থান করছি। ভারতের একদম মূল ভূখণ্ড সেটা রয়েছে কন্যাকুমারিকা 8 ডিগ্রি 44 মিনিট, আর উত্তরে রয়েছে 37 ডিগ্রি 36 মিনিট, যেটা আমাদের কাশ্মীরে অবস্থিত ইন্দিরা কল। তাহলে ভারত যেহেতু পুরোটাই উত্তর গোলার্ধে অবস্থিত, সেই জন্য ভারতের যে অক্ষাংশ, ভারতটা পুরো তো অক্ষাংশ, এই জন্য ভারতকে গত উত্তরে মানে অক্ষাংশে উত্তর লেখা হয়ে থাকে অক্ষাংশের পরে। এই যে 8 ডিগ্রি 44 মিনিট উত্তর, 37 ডিগ্রি 6 মিনিট উত্তর রয়েছে। এবার পরীক্ষা আমাদের আসবে উত্তর সীমানা কত, বলবে কাশ্মীরের ইন্দিরা কল। দক্ষিণের অবস্থান কত, কাশ্মীরের সরি আমাদের কেরালার কন্যাকুমারিকা, সরি তামিলনাড়ুর কন্যাকুমারিকা অবস্থিত। এভাবে আমাদের উত্তর করতে হবে অবস্থান, আমরা আস্তে আস্তে পাবো। দ্রাঘিমার দিক থেকে দেখতে গেলে ভারতের যে পূর্ব দিকে রয়েছে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব, ইস্ট এই যে অবস্থান রয়েছে, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত কিবিথু। আর দক্ষিণ দিকে রয়েছে 68.7 ডিগ্রি পূর্ব, যেটা গুজরাটের কচ্ছ, যেটা গুহার মোটর বা কচ্ছ গুজরাটে অবস্থিত সেটা অবস্থান। তাহলে এইটা হচ্ছে ভারতের পূর্ব দিকের অবস্থান, এটা পশ্চিম দিকের অবস্থান, এটা উত্তর দিকের অবস্থান, এটা দক্ষিণ দিকের অবস্থান। এর মধ্যে ভারত কিন্তু টোটাল অবস্থান করে থাকে। সুন্দরভাবে আমরা বুঝলাম যে ভারত আমাদের কোথায় রয়েছে পৃথিবীর মধ্যে। আর ভারত উত্তর গোলার্ধে 8 ডিগ্রি 44 মিনিট উত্তর এবং উত্তরে এটা ডিগ্রি অক্ষাংশ। আচ্ছা, এটা ওই যে ব্যাপারটা লিখলাম সেটাই দেখো নিচে আরেকবার লেখা আছে, ব্যাস। আচ্ছা, এবার
এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে রেখা, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা কোনটা? এই যে পৃথিবীর ম্যাপ বললাম, নিরক্ষরেখা রয়েছে, নিরক্ষরেখা থেকে উত্তর অক্ষাংশের মধ্যে 23.5 ডিগ্রি নর্থ, সেটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা। আর দক্ষিণ দিকেও এরকম রয়েছে 23.5 ডিগ্রি সাউথ, যেটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। তো এর মধ্যে এই কর্কট ক্রান্তি রেখা, যেটা কিন্তু ভারতের উপর দিয়ে গিয়েছে। তো পরীক্ষায় আসে যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। বলতে হবে কর্কট ক্রান্তি রেখা ভারতের কিন্তু 8টা রাজ্যের উপর দিয়ে গেছে: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। তো মনে রাখতে হবে কর্কট ক্রান্তি রেখা পরীক্ষায় আসবে কতগুলি রাজ্যের উপর দিয়ে গেছে, আর পরীক্ষায় বলবে নিচের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি। বলো রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার। উত্তর বলবে বিহার। ঠিক আছে, কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? অপশন দিল রাজস্থান, তারপর উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড। তখন উত্তর হয়ে যাবে উড়িষ্যা। তাহলে এভাবে মনে রাখতে হবে কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে খুবই ফেমাস প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা পরীক্ষায় আসে। এবার যেহেতু কর্কট ক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে গিয়েছে, সেই জন্য ভারতের জলবায়ু হচ্ছে উষ্ণ প্রকৃতির এবং ক্রান্তীয় প্রকৃতির। ক্রান্তীয় কেন? নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে যে জলবায়ু হবে সেটা ক্রান্তীয় প্রকৃতির হয়, সেই জন্য এটা ক্রান্তীয় প্রকৃতির এবং উষ্ণ প্রকৃতির, গরম প্রকৃতির হয়ে থাকে। উত্তরতম স্থান একটু আগেই আলোচনা করলাম, কাশ্মীরের অবস্থিত ইন্দিরা কল। দক্ষিণতম স্থান সেটা হচ্ছে মূল ভূখণ্ডে কন্যাকুমারিকা। কিন্তু ভারত যে শুধু মূল ভূখণ্ড সেরকম তো নয়, দ্বীপপুঞ্জ রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ইন্দিরা পয়েন্ট, সেটা হচ্ছে দক্ষিণতম বিন্দু। এই যে ম্যাপ রয়েছে দেখো, ম্যাপের একদম নিচে দেখো ইন্দিরা পয়েন্ট রয়েছে, নিকোবরের একদম লাস্ট পয়েন্ট ইন্দিরা পয়েন্ট। এটা 8 ডিগ্রি কন্যাকুমারী থেকেও কিন্তু নিচে অবস্থান রয়েছে। মূল ভূখণ্ডে বললে 8 ডিগ্রি 44 মিনিট, কিন্তু যদি এতে বলা হয় তোমার হচ্ছে ভারতের মধ্যে বলা হয়, তখন ইন্দিরা পয়েন্ট হবে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর। এটা আমাদের বলতে হবে। তাহলে ভারতের যদি দক্ষিণতম বিন্দু বলে, তখন আমরা উত্তর করব কিন্তু ইন্দিরা পয়েন্ট, আর উত্তরতম বিন্দু ইন্দিরা কল। কিন্তু যদি বলে মূল ভূখণ্ডে, তখন অ্যান্সার করব কন্যাকুমারিকা। ওই জন্য দক্ষিণের দুটো মনে রাখতে হবে, মূল ভূখণ্ডে একটা, আর তোমার হচ্ছে এরতে তোমার কি বলে এই দ্বীপপুঞ্জ সঙ্গে একটা মনে রাখতে হবে। পশ্চিমতম স্থান পড়লাম গুজরাটের কচ্ছের কাছে মতিগ্রাম বা গুহার মোটর, আর পূর্বতম স্থান অরুণাচল প্রদেশের কিবিথু। এগুলো মুখস্থ রাখতে হবে। আমি কিন্তু পরের দিন এমসিকিউ করাবো, তখন কিন্তু উত্তর আমাদের দিতে হবে। ঠিক আছে, এমসিকিউ করানোর সময় আগে এমসিকিউ হবে, তারপরে ক্লাস শুরু হবে। এমসিকিউ পড়ে আসতে হবে, আমি যেখান থেকে খুশি কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবো, তখন কিন্তু উত্তর সবাইকে দিতে হবে। ঠিক আছে, তারপরে অবশ্যই মক টেস্ট হবে, সেই মক টেস্ট সবাইকে অ্যাটেন্ড করতে হবে, তাহলে দেখবে আস্তে আস্তে প্রিপারেশনটা সঠিকভাবে আমাদের হবে। আচ্ছা, এবার উত্তরে ইন্দিরা কল থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত, একদম উত্তরের ইন্দিরা কল থেকে মানে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 3224 কিলোমিটার, একটা হিউজ লেন্থ, যেটা একটা ন্যাশনাল হাইওয়ে অবস্থিত। যদিও পুরোপুরি ইন্দিরা কল থেকে না, জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত আমাদের কিন্তু একটা ন্যাশনাল হাইওয়ে রয়েছে। বলতে পারবে কোন হাইওয়ে রয়েছে, যেটা সবচেয়ে লংগেস্ট হাইওয়ে? NH 44। NH 44, ন্যাশনাল হাইওয়ে 44। এটা ভারতের দীর্ঘতম হাইওয়ে, যেটা একদম জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঠিক আছে, উত্তর দক্ষিণে 3214 কিলোমিটার, আর পূর্ব পশ্চিমে গুজরাটের কচ্ছের রণ থেকে আমাদের পূর্বে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রায় 2933 কিলোমিটার। মানে ভারত এক কথায় দেখতে গেলে প্রায় ওই 3000 ইন্টু 3000 বর্গ কিলোমিটারের মধ্যে পড়ছে। মানে 3 3 9 হাজার, 9 9000 ইন্টু 9000 বর্গ কিলোমিটারের মধ্যে পড়ছে, কিছু জায়গা বাদ দিয়ে। এই জন্য গুণফল দেখা করতে গেলে প্রায় 32,000, 32,000 নয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ 32,87,263 বর্গ কিলোমিটার মোট আয়তন রয়েছে। তার মধ্যে স্থল সীমানা রয়েছে প্রায় 15,200 কিলোমিটার। স্থল সীমানা রয়েছে, স্থল সীমানা মানে এই যে আমাদের লাদাখ থেকে শুরু করে বাইরের অংশ থেকে শুরু করে পাকিস্তান, তারপরে পুরো ওই যে কোস্ট লাইন থেকে শুরু করে বাংলাদেশ হয়ে একদম মায়ানমার হয়ে ট্রেনের পাশ দিয়ে পুরো যে লেন্থ, সেটা বর্ডার, সেটা আমাদের 15,200 কিলোমিটার। এবার বলো এত বড় লেন্থে তো বিএসএফ দেরকে দাঁড় করিয়ে রাখা সম্ভব নয়, তবুও আমাদের
এর জন্য বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে। আর আমাদের কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে। এবার কেউ যারা ঢুকতে চাইবে তারা তো বেড়া কেটে ঢুকে যাবেই। ওই জন্য জম্মু কাশ্মীর দিয়ে প্রচুর এদিক দিয়ে ঢুকতে শুরু করে। আর বাংলাদেশ তো এতদিন ওপেন ছিল, শুভেন্দুবাবু এসে এখন ফেন্সিং করছে। যাই হোক, সেই নিয়ে বাংলাদেশ তো বলেছে যে মমতা দিদিকে নাকি আবার মুখ্যমন্ত্রী না করলে তারা নাকি ভারত দখল করে নেবে। তো ভালো কথা, বাঁশ কামান নিয়ে আমাদেরকে দখল করতে আসবে, তাই তো? তাহলে কি লড়াই হবে নাকি সৈকত? তাড়িয়ে দেবে, সব মেনে নেবে। হ্যাঁ, তাড়ানোর দরকার নেই, পাগলের কথাবার্তা। তো যাই হোক, ভালো লাগে দেখতে মাঝে মাঝে। এতদিন আসলে মানে দিদি আমাদেরকে এন্টারটেন করেছে, এবার তার দায়িত্ব বাংলাদেশিদের রয়েছে, তারা আমাদের একটু এন্টারটেন করবে আর কি, আমরাও একটু দেখে আনন্দ নেব। আচ্ছা, তো পুরো স্থলসীমার দৈর্ঘ্য 15,200, তার মধ্যে উপকূলের দৈর্ঘ্য 7,516 কিলোমিটার। কোস্ট লাইন, এটা প্রায় 7,516 কিলোমিটার লং আমাদের কোস্ট লাইন রয়েছে। কোস্ট লাইন হচ্ছে উপকূল রেখার দৈর্ঘ্য, ঠিক আছে? এই দেখতে পাচ্ছি উপকূল রেখা মানে যে গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল নিয়ে টোটাল ডিস্টেন্স আমাদের প্রায় 7,516 কিলোমিটার রয়েছে। তার মধ্যে লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবরও ইনক্লুডেড রয়েছে। মূল ভূখণ্ডের দৈর্ঘ্য 6,100, উপকূল রেখা 6,100 কিলোমিটার। মানে যদি এই যে গুজরাট থেকে শুরু করে একদম আমাদের এই যে বাংলাদেশ, এই কলকাতা পর্যন্ত যাই, কারণ ওইটা তো আমাদের কোস্ট পাচ্ছি না, যদি এতটা ডিস্টেন্স যাই তাহলে কিন্তু আমরা পাবো লেন্থ 6,100 কিলোমিটার। আর বাকি 1,000 কিলোমিটার সেটা আন্দামান নিকোবরের যে সাইড গুলো রয়েছে, লাক্ষাদ্বীপের যে সাইড গুলো রয়েছে, সবকে যোগ করলে আমরা পাবো 7,516 কিলোমিটার। আচ্ছা, ভারতে কতগুলো রাজ্য দেখো উপকূলের সঙ্গে রয়েছে? 9টা রাজ্য রয়েছে। দেখো, এই যে দেখো, গুজরাট 1 নাম্বার, মহারাষ্ট্র 2 নাম্বার, গোয়া 3 নাম্বার, কর্ণাটক 4 নাম্বার, কেরল 5 নাম্বার, তামিলনাড়ু 6 নাম্বার, অন্ধ্রপ্রদেশ 7 নাম্বার, উড়িষ্যা 8 নাম্বার, পশ্চিমবঙ্গ 9 নাম্বার। তাহলে 9টা রাজ্য রয়েছে, যতগুলো আমাদের উপকূলে রয়েছে। আর 4টে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তার মধ্যে এই যে পন্ডিচেরি 1 নাম্বার, তারপরে আমাদের হচ্ছে এই যে দামন দিউ, দাদরা নগর হাভেলি দামন দিউ 2 নাম্বার, অন্ধ্রপ্রদেশ, সরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 3 নাম্বার, আর লাক্ষদ্বীপ 4 নাম্বার। এই 4টে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল যারা উপকূলে রয়েছে। সিম্পল, দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে পাশে সুন্দরভাবে রয়েছে কোন কোন রাজ্য আর কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল, মনে রাখতে হবে। দেখো, ভূগোল পড়তে গেলে আমাদের কিন্তু ম্যাপ ভালো করে মনে রাখতে হবে যে কোথায় কোন রাজ্য রয়েছে। যদি বলা হয় আরে কর্ণাটক কোথায় রয়েছে, তুমি যদি ভাবো কর্ণাটক সেটা আবার কোথায় রয়েছে, যদি এই ধারণা না থাকে, ম্যাপ যদি আইডিয়া না হয়, তাহলে কিন্তু জিওগ্রাফি পড়তে গেলে ভীষণ সমস্যায় পড়বে। ঠিক আছে, ওই জন্য ম্যাপটা দিয়ে দিচ্ছি। অ্যান্সার তোমরা হচ্ছে নোটস যখন পেয়ে যাবে ম্যাপ পাবে, ম্যাপটা ভালো করে দেখে নেবে। এটা প্রেজেন্ট ম্যাপ রয়েছে, উপরটা পুরোটা কিন্তু জম্মু কাশ্মীর নয়। এখন দেখো উপরের অংশটা লাদাখ হয়ে গেছে, বাকি অংশটা দেখো জম্মু কাশ্মীর রয়েছে, আবার দেখো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ওখানে পাঞ্জাব রয়েছে, চণ্ডীগড় রয়েছে, মাঝখানের অংশটা হরিয়ানা, নিউ দিল্লি ছোট্ট অংশ, ওই যে ছোট্ট একটা ডট নিউ দিল্লি, উত্তরপ্রদেশ রয়েছে, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান। কোন রাজ্য কিরকম কোন জায়গায় অবস্থান করছে, ম্যাপটা কিন্তু ভালো করে তোমাকে আইডিয়া করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় ভীষণ গন্ডগোলে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে কতগুলো রাজ্য? 9টা রাজ্য এবং 4টে কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের সঙ্গে বর্ডার শেয়ার করছে, মানে উপকূলের মধ্যে রয়েছে। সুন্দর ব্যাপার। এবার এই পশ্চিম উপকূলে, পশ্চিম দিকে ভারতের কোন কোন উপকূল রয়েছে? দেখো, পশ্চিম দিকে রয়েছে প্রথমে সবচেয়ে লংগেস্ট কোস্টলাইন, যদি পরীক্ষায় পড়ে, এটা পরীক্ষায় প্রচুরবার এসেছে, সবচেয়ে দীর্ঘতম কোস্টলাইন উপকূল কার রয়েছে? গুজরাটের। কারণ গুজরাট দেখো এই যে ভাঙা, ভেতর দিকে ফাঁক হয়ে ঢুকে গেছে, এই জন্য সবচেয়ে লংগেস্ট কোস্টলাইন কিন্তু গুজরাটের রয়েছে। গুজরাটের দুটো উপকূল রয়েছে, একটা কচ্ছ উপকূল আর একটা হচ্ছে কাথিয়াওয়াড় উপকূল। কচ্ছ উপকূল হচ্ছে ওপরের যে অংশটা রয়েছে, এই যে এইখান থেকে শুরু হয়ে এই অংশটা, এটা হচ্ছে কচ্ছ উপকূল, এই উপরের অংশটা। আর কাথিয়াওয়াড় উপকূল তার পরের অংশটা, এই যে এখান থেকে শুরু করে এতটা, এটা হচ্ছে কাথিয়াওয়াড় উপকূল। ঠিক আছে, তার মানে গুজরাটে কিন্তু দুটো উপকূল, একটা হচ্ছে কচ্ছ উপকূল, একটা কাথিয়াওয়াড় উপকূল রয়েছে, যেটা সর্বাধিক সবচেয়ে বেশি। পুরো মহারাষ্ট্র জুড়ে রয়েছে কঙ্কন উপকূল। এই যে মহারাষ্ট্র জুড়ে রয়েছে, এরপরে মহারাষ্ট্রের যে উপকূল অঞ্চল, এটা হচ্ছে কঙ্কন উপকূল। তারপরে রয়েছে কেরালায় রয়েছে দেখো মালাবার উপকূল, এই যে কেরালার, এটা রয়েছে মালাবার উপকূল।
এর মধ্যে কর্ণাটকেও কিন্তু উপকূল রয়েছে, কিন্তু কর্ণাটকের উপকূলটা এই কঙ্কন উপকূলেরই একটা অংশ, এক্সটেন্ডেড পার্ট বলা হয়। মানে গোয়া থেকে শুরু করে এই পুরোটাই কঙ্কন উপকূল বলা হয়। আর কেরালার উপকূল হচ্ছে মালাবার উপকূল, যেখানে ভাস্কো ডা গামা এসেছিল, ভারতের প্রথম, মানে ভারত আবিষ্কার করেছিল যাকে বলা হয়, মানে ভাস্কো ডা গামা, তিনি এই মালাবার উপকূলে কিন্তু এসেছিলেন। তারপরে কর্ণাটকে রয়েছে, কর্ণাটকে কিন্তু এই কঙ্কন উপকূলের মধ্যেই পড়ে যায়, ঠিক আছে। আর গোয়া এর মধ্যে রয়েছে। আর পূর্ব উপকূলে দেখো রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। তামিলনাড়ুর যে উপকূল, এটা হচ্ছে করমন্ডল উপকূল রয়েছে। তামিলনাড়ুর যে বাকির অংশ, এই যে তামিলনাড়ু এখান থেকে শুরু হয়ে পুরো যে আমাদের তামিলনাড়ু এত বড় অংশ, এটা করমন্ডল উপকূল। ওই জন্য দেখবে ট্রেন যায় করমন্ডল এক্সপ্রেস, কারণ তামিলনাড়ু যায়, ওই জন্য এক্সপ্রেস হচ্ছে করমন্ডল উপকূল। দেখবে কলকাতা থেকে শুরু হয়ে ট্রেনটা দেখবে কোস্ট লাইন ধরে উড়িষ্যার ভুবনেশ্বর হয়ে অমরাবতী, এইখান দিয়ে অন্ধ্রপ্রদেশ হয়ে এইভাবে ট্রেনটা আসে। যেহেতু উপকূল ধরে ধরে আসে, সেই জন্য তার ট্রেনের নাম হচ্ছে করমন্ডল উপকূল। প্রত্যেকেই কম বেশি চড়েছো আশা করি, ঠিক আছে। তারপরে উড়িষ্যায় রয়েছে উত্তর সরকার উপকূল, ঠিক আছে। পশ্চিমবঙ্গে আমাদের সেরকম উপকূলকে বলা হয় না, কিন্তু আমরা এই কাঁথি উপকূল, তারপরে বকখালি, এইসব জায়গা রয়েছে। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে পূর্ব দিকের উপকূল আর পশ্চিম দিকের উপকূল আমরা আলোচনা করলাম। তার মধ্যে সবচেয়ে বেশি উপকূল, সবচেয়ে সর্বাধিক উপকূলের দৈর্ঘ্য রয়েছে গুজরাট। পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি। যদি বলে পশ্চিম উপকূলে সবচেয়ে বড়, তাহলে অবশ্যই গুজরাট। আর যদি বলে পূর্ব উপকূলে সবচেয়ে বড়, তাহলে হবে কোথায়? করমন্ডল উপকূল কিন্তু সবচেয়ে বড়। আর যদি বলে কোন রাজ্য, তখন কিন্তু অন্ধ্রপ্রদেশ, সেটা কিন্তু পূর্ব উপকূলের সব থেকে বড় রাজ্য। ওই জন্য দেখো আমি কিলোমিটার ওয়াইজ দিয়ে দিয়েছি। পশ্চিম উপকূলে যদি বলা হয়, দেখো গুজরাট সবচেয়ে বড়, 1214 কিলোমিটার। কিন্তু পূর্ব উপকূলে যদি বলা হয়, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ, 973 কিলোমিটার। ফলে পূর্ব পশ্চিমে আমি ভাগ করে দিয়েছি, যেন গন্ডগোল না হয়, পরীক্ষায় দেখে করবে। পরীক্ষায় কি প্রশ্ন কি পড়েছে, যদি বলে পূর্ব উপকূলে সবচেয়ে দীর্ঘতম উপকূল দৈর্ঘ্য রয়েছে কোন রাজ্যে, তখন তোমাকে কিন্তু অন্ধ্রপ্রদেশ করতে হবে, তখন কিন্তু তামিলনাড়ু করবে না, ভুল হয়ে যাবে। ম্যাপ ওই জন্য দেখো দীর্ঘ আমি লেন্থ সহ দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর দ্বীপ দেখতে গেলে আন্দামান নিকোবরের সবচেয়ে বেশি রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ভারত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আন্দামান নিকোবরের উপকূল সবচেয়ে বড় রয়েছে। আর রাজ্যের দিক থেকে দেখতে গেলে গুজরাটের সর্বাধিক, দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, আর তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। তাহলে বুঝতে পারছো, পশ্চিম দিকে সবচেয়ে বেশি কিন্তু আমাদের হচ্ছে উত্তরপ্রদেশ, সবচেয়ে বেশি কিন্তু গুজরাট, তারপরে আমাদের অন্ধ্রপ্রদেশ, তারপরে কিন্তু তামিলনাড়ু, তারপরে গিয়ে কোথায়? মহারাষ্ট্র হচ্ছে 652। ঠিক আছে। ম্যাপটা মোটামুটি একটু মাথায় রাখবে, লেন্থ জিজ্ঞেস করবে না, কিন্তু কোন রাজ্য বেশি, কোন রাজ্য তারপরে প্রথম দ্বিতীয়, এগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার দেখো, এবার ভারত রয়েছে, আমাদের প্রতিবেশী রয়েছে, কিন্তু কি বলবে বলো, যে আজকালকার দিনে ভালো প্রতিবেশী বা ভাগ্যের ব্যাপার, তাই তো। আজকের দিনে সব প্রতিবেশীদের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি গন্ডগোল হয়, তাই তো নাকি? দময়ন্তী, দীপশিকা, কি মনে হয়? যত ঝামেলা হ্যাঁ স্যার, প্রতিবেশী, হ্যাঁ যত স্যার, ঠিকই বলেছেন। যত বেশি ঝামেলা প্রতিবেশীর সঙ্গে, আর কিন্তু দেখবে প্রতিবেশীর পাশের বাড়ি, তার পরের বাড়ি, তার সঙ্গে দেখবে ভালো বন্ধুত্ব। কেন বলতো? কারণ দুজনের সাথেই তো তার গন্ডগোল, ফলে দুই শত্রু বন্ধু, শত্রুর সাথে মানে শত্রুর শত্রু বন্ধু হয়, তাই তো। কেন, বুঝতে পারছো তো? তাহলে ভারতের পাশে রয়েছে পাকিস্তান, পাকিস্তানের পাশে রয়েছে আফগানিস্তান। তাহলে ভারতের শত্রু পাকিস্তান, আবার আফগানিস্তানের শত্রু পাকিস্তান, সেই জন্য ভারতের বন্ধু আফগানিস্তান, কোনো চাপ নেই, ঠিক আছে। মজার ব্যাপার, সুন্দর। তাহলে ভারত রয়েছে, ভারতের চারিদিকে 8টা প্রতিবেশী দেশ আছে। বাংলাদেশ, ঠিক আছে, নেপাল, ভুটান, মায়ানমার, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তান, 8টা কিন্তু দেশ রয়েছে। অনেক ক্ষেত্রে মালদ্বীপ বলতে পারো, কিন্তু মালদ্বীপকে আমরা সবভাবে অফিসিয়ালি, মানে আমাদের যে প্রতিবেশী দেশ, সেটা কিন্তু আমরা কনসিডার করি না, ঠিক আছে। তো সেই জন্য আমাদের যদি প্রতিবেশী দেশ জিজ্ঞেস করে কটা, আমরা কিন্তু 8টাই উত্তর করব। তো এর মধ্যে সবচেয়ে দীর্ঘতম বর্ডার শেয়ার করছে কার সঙ্গে? বাংলাদেশের সাথে আমরা বর্ডার শেয়ার করছি, প্রায় 4096 কিলোমিটার বর্ডার আমরা বাংলাদেশের সাথে শেয়ার করছি। কেন এত দীর্ঘ? দেখতেই পাচ্ছি, কারণ এই যে বাংলাদেশ এইখান থেকে শুরু হয়ে এত, তারপরে আবার এইদিকে এত, এবার এইদিকে ঢুকে গিয়ে এত, এত বড়, সেই জন্য এত বড় একটা কোস্ট লাইন আমরা কিন্তু
সীমানা রেখা বাংলাদেশের সাথে করছি। ওই জন্য বাংলাদেশ দেখো চারদিক থেকে খালি ভারতে ঢুকছে, এদিকে পশ্চিমবঙ্গে ঢুকছে, সেদিকে আসামে ঢুকছে, সেদিকে ত্রিপুরায় ঢুকছে, সব জায়গায় যাকে পাচ্ছে সেখানে ঢুকছে। এবার এখন বাংলাদেশের একটু কষ্ট হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে বিজেপি চলে এসছে, আসামে বিজেপি আছে, বাংলাদেশিদেরকে ঢুকতে দিচ্ছে না, তাদের এবার হয়ে গেছে অবস্থা খারাপ, ওই জন্য তারা চিৎকার করছে। যাই কারণ আসামে তো হেমন্ত বিশ্ব শর্মা তো একদম একদম কি বলবো একদম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আয় এদিকে ফাটিয়ে দেবো। এদিকে এবার শুভেন্দু দাও লাঠি নিয়ে দাঁড়িয়েছে, কোন দিকে যাবে বলো? কি বলে বঙ্গোপসাগরে কি ঝাঁপ মারবে নাকি? অবস্থা খারাপ। মানে সবচেয়ে বেশি বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে, সবচেয়ে কম বর্ডার শেয়ার করছি আফগানিস্তানের সাথে। দেখো আফগানিস্তানে খুব ছোট্ট, এই যে একদম উপরের দিকে এই যে ছোট্ট অংশ দেখতে পাচ্ছি, এইটুকু জায়গা আফগানিস্তানের সাথে আমরা বর্ডার শেয়ার করছি। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমাদের যে কয়েকটা দেশ মানে বাংলাদেশ, পাকিস্তান, চীন এবং নেপাল ভারতের 5টা রাজ্যের সাথে বর্ডার শেয়ার করছে। যেমন আমি এই যে লিস্ট গুলো দিয়েছি, কোন যেমন বাংলাদেশ কোন 5টা রাজ্যের সাথে বর্ডার শেয়ার করছে? পশ্চিমবঙ্গের সঙ্গে, মেঘালয়ের সঙ্গে, মিজোরামের সঙ্গে, ত্রিপুরার সঙ্গে, আসামের সঙ্গে। এই 5টা রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করছে বাংলাদেশ। পাকিস্তান কোন 5টা? জম্মু কাশ্মীর, পাঞ্জাব, লাদাখ, গুজরাট এবং রাজস্থান। চীন 5টা দেশের সাথে 5টা রাজ্যের সাথে করছে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ। নেপাল 5টা রাজ্যের সাথে বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গের সাথে বর্ডার শেয়ার করছে। তাহলে পরীক্ষা আছে কোন দেশ আমাদের ভারতের সাথে 5টা রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে? পরীক্ষায় পড়তে পারে নিচের কোন রাজ্যটি চীনের সাথে বর্ডার শেয়ার করে? পরীক্ষায় এলো, দিয়ে অপশন দিল হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, আবার ধরো কোনো একটা দিয়ে দিল রাজস্থান। তখন আমরা সহজে বলে দেবো যে রাজস্থান। হবে না উত্তর, কারণ রাজস্থান করে না। ফলে কিভাবে এই প্রশ্নের উত্তর দেবে? যদি মুখস্থ করতে যাও ইতিহাসের সবচেয়ে বড় ভুলটা করবে। কেন? কারণ মুখস্থ করে বলতে পারবে না, উত্তর করতে গেলে ভুল হবে। সেই জন্য কি করতে হবে? মাথার মধ্যে ম্যাপটা যেন ভালোভাবে থাকে, কোন অঞ্চল কতটা কার সাথে বর্ডার শেয়ার করছে, মানে ভারতের ম্যাপ সম্পর্কে ভালো করে আইডিয়া করতে হবে, কোন রাজ্য কোথায় রয়েছে, কোন দেশের সাথে কোন জায়গায় বর্ডার শেয়ার করেছে। না হলে এই প্রশ্ন করতে যাওয়া একদম অসম্ভব ব্যাপার। আর এরকম পরীক্ষায় প্রশ্ন অবশ্যই থাকবে, একদম 100% প্রশ্ন থাকবে, এটা বর্ডারের প্রশ্ন। ঠিক আছে, তাহলে 4টে রাজ্যের সাথে বর্ডার শেয়ার করছে ভুটান, মায়ানমার, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরের সাথে ভুটান, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ এবং আসামের সাথে বর্ডার শেয়ার করছে। তাহলে এটা মনে রাখতে হবে, 5টা রাজ্যের সাথে বর্ডার শেয়ার করছে বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, আর ভুটান, মায়ানমার 4টে রাজ্যের সাথে বর্ডার শেয়ার করছে। কোন কোন রাজ্য পরীক্ষায় আসবে কিন্তু। আর আফগানিস্তান মাত্র 1টি রাজ্যের সাথে বর্ডার শেয়ার করছে, যেটা হচ্ছে আজকের দিনে লাদাখ। আর শ্রীলঙ্কার সাথে কোনো মানে ল্যান্ড বর্ডার নেই, মান্নার উপসাগরের মাধ্যমে আমরা শ্রীলঙ্কার সাথে বর্ডার শেয়ার করি, সমুদ্র সীমানা রয়েছে। আর মালদ্বীপের সাথে কোনো রকমের সীমানা ভাগ করে না, এই কারণে আমরা মালদ্বীপকে প্রতিবেশী হিসাবে কনসিডার করি না। ঠিক আছে, এবার ভারতের মধ্য দিয়ে প্রমাণ সমানে প্রমাণ দ্রাঘিমা রেখা গিয়েছে 82°30'। এবার ব্যাপারটা হচ্ছে কি, প্রমাণ দ্রাঘিমা রেখা বলতে আমরা যদি দেখি ভারতের উপর দিয়ে তো অনেকগুলো দ্রাঘিমা রেখা গিয়েছে। এবার এর মধ্যে সব দ্রাঘিমা রেখা, এবার আমাদের ভারতের যে সময়, এই যে এখন ঘড়িতে বাজে 8টা বেজে 38 মিনিট, তাহলে কেউ এখানে বসে ক্লাস করছো, কেউ হয়তো আমার স্টুডেন্ট রয়েছে যে হয়তো গুজরাটে বসে ক্লাস করছে, তাহলে সেখানেও তো 8টা 38 বাজছে, কিন্তু সেখানে এই যে সময়টা কিসের মাধ্যমে হচ্ছে? দ্রাঘিমা রেখার মাধ্যমে। তাহলে সে যদি তার দ্রাঘিমা রেখা অনুযায়ী ভাবে, আর আমি যদি আমার দ্রাঘিমা রেখা অনুযায়ী ভাবি, তাহলে নিশ্চয়ই সময় আলাদা হবে। তাহলে কি হবে? সব আলাদা হবে। হয়তো বলে দিল যে খেলা শুরু হবে, এই আইপিএল খেলা শুরু হবে 8টা 8:30 থেকে। সে বললো সে 8:30 থেকে, তাহলে কোথায় শুরু হবে? কলকাতায়। তাহলে কলকাতায় হলে সে যদি অন্য টাইম যদি গুজরাটে হয়, তাহলে তো সমস্যা হবে। সে যখন দেখবে তখন দেখলো 1 ওভার খেলা হয়ে গেছে, তাহলে সমস্যা হয়ে যাবে। এই কারণে পুরো ভারতকে ভারতে একটা সময়রেখা আছে, যেটা প্রায় ভারতের মাঝ বরাবর উত্তরপ্রদেশের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেটা উত্তরপ্রদেশে এলাহাবাদে মির্জাপুরের কাছে যে একটা দ্রাঘিমা রেখা টানা হয়েছে, সেটাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা বলা হয়। সেটার যা সময়, সেটা সারা ভারতে একদম অরুণাচল প্রদেশ থেকে আমাদের গুজরাট পর্যন্ত সবার একই সময় 82°30'। এটা জিএমটি মানে গ্রিনিচ মিন টাইমের তুলনায় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে, কারণ গ্রিনিচ লন্ডনে যে গ্রিনিচ শহর তার উপর দিয়ে 0° দ্রাঘিমা রেখা টানা হয়েছে। এবার সেখান থেকে পূর্ব দিকে যত যাবে সব আমাদের সময়
1 ডিগ্রি করে করে বাড়বে। আর যত 1 ডিগ্রি বাড়বে সময়ের পার্থক্য হবে 4 মিনিট। ঠিক আছে? বলবে স্যার এত দেশ থাকতে থাকতে কেন গ্রিনিচের উপর দিয়ে? কারণ আমেরিকা ব্রিটেন সব জায়গায় তাদের কলোনি বা উপনিবেশ স্থাপন করে রেখেছিল। ঠিক আছে? 1 সেকেন্ড দাঁড়াও তো। আচ্ছা ঠিক আছে। হুম। সেই জন্য কি হয়েছে সব আমেরিকার মানে সব ব্রিটেনের সময় অনুযায়ী সবাই কিন্তু এটা করে থাকে। ঠিক আছে? আচ্ছা। এবার ভারতের যে পূর্বতম প্রান্ত আমরা একটু আগে আলোচনা করলাম আর পশ্চিমতম প্রান্তের মধ্যে সময় কিন্তু 116 মিটার যদি দ্রাঘিমার দিক থেকে ভাবি। তার মানে কি ওই যে অরুণাচল প্রদেশের যে সময় হবে গুজরাটের সময় তার থেকে পিছিয়ে থাকবে তার থেকে পিছিয়ে থাকবে তাহলে অসুবিধা হয়ে যাবে কারণ দেখো 2 ঘন্টার কাছাকাছি সেই জন্য মাঝ বরাবর একটা আমরা কনসিডার করে থাকি কারণ দ্রাঘিমা রেখার পার্থক্য প্রায় 29 মিনিট আমাদের হয়ে থাকে 97 ডিগ্রি 25 থেকে 68.7 মিনিট অ্যাপ্রক্সলি 29 ডিগ্রি পার্থক্য হয় পরীক্ষায় আছে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট সেই কারণে কলকাতার দ্রাঘিমা রেখা কিন্তু 88 ডিগ্রি 21 মিনিট ঠিক আছে কিন্তু আমাদের সময় কিন্তু 82 ডিগ্রি 30 মিনিট অনুযায়ী করা হয় ঠিক আছে অর্থাৎ প্রমাণ সময় থেকে কলকাতা 24 মিনিট এগিয়ে রয়েছে কিন্তু আমরা প্রমাণ সময় যেটা অ্যাকচুয়াল ধরা হয় সেই দ্রাঘিমা থেকে কলকাতা 24 মিনিট এগিয়ে থাকে কিন্তু আমরা 24 মিনিট পিছিয়েই আমরা করে থাকি কোনো অসুবিধা নেই আমাদের সব জায়গায় সমান সময় করতে হয় এবার সীমানা এত তো হলো প্রত্যেকের ঘরের এক একটা সীমানা রয়েছে সেই সীমানা দেখতে হবে যেমন প্রথম সীমানা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমানা সেটা হচ্ছে ডুরান্ড লাইন 1893 তে এটা ব্রিটিশরা আমাদের জন্য করেছিল কারণ আফগানিস্তানের সঙ্গে আমাদের একটা অনেক বহুবার কনফ্লিক্ট হয়েছে ব্রিটিশদের বেসিক্যালি কারণ অনেক কারণ রয়েছে কারণ আফগানিস্তানকে রাশিয়া সাপোর্ট করতো আর ব্রিটেন হচ্ছে তোমার মানে যেহেতু আমেরিকার সাপোর্ট ছিল সেই জন্য একটা কনফ্লিক্ট আফগানিস্তানের থ্রু দিয়ে বারবার হয়েছে ঠিক আছে তো আফগানিস্তানের সঙ্গে ভারতের ব্রিটিশ ভারত বেসিক্যালি তার যে সীমানা ছিল সেটা হচ্ছে ডুরান্ড লাইন মানে ডুরান্ড লাইন আজকের দিনে কিন্তু পাকিস্তান মানে বলতে গেলে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে বর্ডার সেটা কিন্তু আজকের দিনের বেশিরভাগ জায়গা ডুরান্ড লাইন রয়েছে মানে তখন তো ব্রিটিশ ভারত ছিল তার মধ্যে পাকিস্তান ইনক্লুডেড ছিল সেই জন্য ডুরান্ড লাইন আসল কিন্তু ব্রিটিশ ভারতের সাথে আফগানিস্তানের ছিল এরপর সেটা পাকিস্তান হয়ে গেছে সেই জন্য ডুরান্ড লাইনটা পাকিস্তানের সাথে আফগানিস্তানেরও আছে ভারতের সাথেও আফগানিস্তানের আছে কারণ কিছু অংশ ভারত পেয়েছে কিছু অংশ আফগানিস্তান পেয়েছে সেই জন্য পাকিস্তান আফগানিস্তানের বর্ডারও ডুরান্ড লাইন ভারত আফগানিস্তানের বর্ডারও ডুরান্ড লাইন সিম্পল এবার ম্যাকমোহন লাইন 1914 যেটা ভারত আর চীনের মধ্যে সীমারেখা করেছে ম্যাকমোহন এই যে উপর দিকে দেখতে পাচ্ছ লাল রঙের অরুণাচল প্রদেশ এটা হচ্ছে ম্যাকমোহন লাইন ঠিক আছে ভারত কিন্তু এটা চীন এটাকে মানে না চীন মনে করে যে তাদের বর্ডার এটা নয় তাদের বর্ডার এই যে অরুণাচল প্রদেশের এই যে এটা তারা অরুণাচল প্রদেশকে সম্পূর্ণ নিজের ক্লেম করে থাকে ওই জন্য চীন এটা বারবার দখল করতে চায় ঠিক আছে এটা নিয়ে বারবার 1962 সালে লড়াই করেছে লড়াই করে এই আকসাই চীন অঞ্চল বলতে এই যে অঞ্চলটা যেটাকে আমি রেড কালারের উপরে গোল করলাম এটা হচ্ছে আকসাই চীন এটা কিন্তু এখন চীনের কন্ট্রোলে রয়েছে ঠিক আছে তারা বারবার এটা চায় কেন হয় সেটা আমি পরে আলোচনা করব কি সংক্রান্ত ব্যাপার কি রয়েছে সেরকম ভারত আর পাকিস্তানের মধ্যে বর্ডার 1947 সালে হয় রেড ক্লিফ লাইন এছাড়া 24তম প্যারালাল লাইন ঠিক আছে 28তম প্যারালাল লাইন এবং অবশ্যই লাইন অফ কন্ট্রোল বা এলওসি এলওসি কোনটা এই যে দেখতে পাচ্ছি এই যে কালো এই যে আমাদের অংশ রয়েছে আমি এঁকে দিচ্ছি এলওসি কোন জায়গাটা এই যে এখান থেকে শুরু করে এই জায়গাটা নয় শুরু করে এই রকম করে একটা জায়গা তারা কিন্তু দখল করে রেখেছে পাকিস্তান ঠিক আছে এই যে দাগটা রয়েছে যেটা এটা হচ্ছে এলওসি বলা হয় লাইন অফ কন্ট্রোল ঠিক আছে এই লাইন অফ কন্ট্রোল মানে কি পাকিস্তান এই জায়গাটা দখল করে নিয়েছিল 1947 সালের পরে এবার তারপরে ঘটনা আমরা পরে আলোচনা করব সেই জন্য এই জায়গাটা যেহেতু পাকিস্তান দখল করে সেই জায়গায় লাইন অফ কন্ট্রোল বা এলওসি বলা হয় এর উপাসটা পাকিস্তান দখল করে আর এই পাশটা ভারতের আন্ডারে থাকে ঠিক আছে এটাকে এলওসি বলা হয় রেড ক্লিফ লাইন যেটা অ্যাকচুয়ালি টানা হয়েছিল পুরো এই দিক থেকে শুরু করে এই দিক এটা রেড ক্লিফ লাইন আর এই দিকে ভারত আর পাকিস্তানের যে বর্ডার হয়েছিল পূর্ব পাকিস্তান এটাও রেড ক্লিফ লাইন ওই জন্য রেড ক্লিফ লাইন কিন্তু দুটো আচ্ছা ভারত আর পাকিস্তানের সীমারেখা হচ্ছে রেড ক্লিফ লাইন ভারত আর শ্রীলঙ্কার বর্ডার কি সেটা হচ্ছে পক প্রণালী
মান্নার উপসাগর, কোনো রিয়েল টাইম কোনো ল্যান্ডের কোনো প্রণালী নেই, একদম সমুদ্রের মাধ্যমে আমাদের যে প্রণালী, যেটা আমাদের হচ্ছে রয়েছে, পার্থক্য রয়েছে, সেটা আমাদের অবস্থিত। ভারতে রয়েছে বর্তমানে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। 29টা রাজ্য ছিল, এখন 28টা। তাহলে একটা রাজ্য কি হাওয়া হয়ে গেছে? হ্যাঁ, হাওয়া হয়ে গেছে, মানে রাজ্য ছিল কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর রাজ্য ছিল, এখন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। সবার শেষ কোন রাজ্য হয়েছিল? 29তম রাজ্য যদি বলা হয়, বলতে পারবে 29তম রাজ্য ভারতের কোনটা? তেলেঙ্গানা। তেলেঙ্গানা, ভেরি গুড। অন্ধ্রপ্রদেশকে ভেঙে যে তেলেঙ্গানা হয়েছিল, তেলেঙ্গানা। হ্যাঁ, সেটা হচ্ছে ভারতের 29তম রাজ্য। কবে হয়েছিল? কত সাল? 2014। 2014। ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, ভারতের প্রত্যেক রাজ্যে রাজ্য সরকার রয়েছে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল যেই জায়গায় আমাদের রাজ্য মানে রাষ্ট্রপতির শাসনাধীন হয়ে থাকে। তবে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেখানে কিন্তু আলাদা সরকার রয়েছে, পন্ডিচেরি এবং দিল্লি। এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু সরকার রয়েছে। আজকের দিনে জম্মু কাশ্মীর, সেখানেও কিন্তু সরকার আর নেই। জম্মু কাশ্মীর বারবার বলছে বিধানসভা দিতে, এখনো কিন্তু বিধানসভা দেয়নি। ঠিক আছে, কেন দেয়নি পরের কথা, এগুলো আমি পরে পলিটিক্যাল জিনিস আলোচনা করবো। এবার ভারত 1947 সালে স্বাধীন হলেও পরবর্তীকালে চন্দননগর, যেটা কিন্তু 1950 সালে ফরাসিদের কাছ থেকে ভারতের সাথে যুক্ত হয়। এটা আমরা স্টেট রিঅর্গানাইজেশন পরের দিন পড়বো, যেখানে আলোচনা করব ভারতের রাজ্যগুলো কিভাবে গঠিত হয়েছিল সেগুলো সম্পর্কে। 1950 পর্যন্ত নাম ছিল যুক্তরাজ্য, যেটার নাম পরিবর্তন করে এখন হয়েছে উত্তরপ্রদেশ। আগে কিন্তু উত্তরপ্রদেশ ছিল না, যুক্তরাজ্য ছিল। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন হয়, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী রাজ্যগুলো স্থাপন করা হয়। সেই হিসাবে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হয় অন্ধ্রপ্রদেশ 1953 সালে। অন্ধ্রপ্রদেশের লোকেরা কোন ভাষায় কথা বলে? তেলেগু। ঠিক আছে, তেলেগু ভাষাভাষীদের নিয়ে গঠিত হয় অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ থেকেই 2014 সালে ভেঙে হয় তেলেঙ্গানা। ঠিক আছে, 1956 সালে দিল্লিকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। 1956 সালে পুরুলিয়া বিহার থেকে পশ্চিমবঙ্গে যুক্ত হয়। তাহলে মনে রাখবে, পুরুলিয়া আজকের দিনে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে প্রথম থেকে ছিল না, বিহারের সঙ্গে ছিল। পরবর্তীকালে বর্ডার অল্টারনেশনের মাধ্যমে পুরুলিয়াটা কিন্তু বিহার থেকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয়। 1960-এ বোম্বেকে ভেঙে গুজরাট এবং মহারাষ্ট্র তৈরি করা হয়। ঠিক আছে, এগুলো আমাদের পড়তে হবে। 1963 সালে আসামকে ভেঙে নাগাল্যান্ড তৈরি করা হয়। আমি এগুলো সম্পর্কে ডিটেলসে একটা ক্লাসে আলোচনা করব, রাজ্য পুনর্গঠন সম্পর্কে। এখানে শুধু ডেটা গুলো পড়তে হবে যে কোন সালে কি হয়েছিল। 1966-তে পাঞ্জাবকে ভেঙে হরিয়ানা এবং পাঞ্জাব গঠন হয়। 1969 সালে মাদ্রাজের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয়। ঠিক আছে, 1972 সালে মণিপুর, 1972 সালে 19তম রাজ্য হিসেবে মণিপুর, 30তম রাজ্য হিসেবে ত্রিপুরা আর 21তম রাজ্য হিসেবে মেঘালয় গঠিত হয়। 1973 সালে মহীশূরের নাম পরিবর্তন করে কর্ণাটক করা হয়। 1975 সালে সিকিম ভারতের সাথে যুক্ত হয়। সিকিম কিন্তু 1975 সাল পর্যন্ত ভারতের একটা বাইরের রাজ্য ছিল, মানে ভারতের বাইরে একটা দেশ ছিল। এটা 1975 সালে ইন্দিরা গান্ধীর সময় ভারতের সাথে যুক্ত হয়। আর 2000 সালে মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় করা হয় 26তম রাজ্য। উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাঞ্চল তৈরি করা হয় 27তম রাজ্য। এই উত্তরাঞ্চলের নাম 2007 সালে পরিবর্তন করে উত্তরাখণ্ড করা হয়। প্রথম কিন্তু উত্তরাঞ্চল নাম ছিল। ঠিক আছে, সেটা 27তম রাজ্য। আর বিহারকে ভেঙে ঝাড়খণ্ড করা হয়, 28তম রাজ্য ছিল। তাহলে এগুলো মনে রাখতে হবে, কততম রাজ্য কোনটা সব মনে না রাখলেও এই 26তম রাজ্য, 27তম রাজ্য আর 28তম রাজ্য মনে রাখতে হবে। ঠিক আছে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। সিকিম কত সালে ভারতের সাথে যুক্ত হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, বোম্বেকে কবে ভাগ করা হয়? 1960 সালে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরুলিয়া কবে পশ্চিমবঙ্গে যুক্ত হয়? 1956 সালে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কয়েকটা দাগ দিলাম, দেখো এখান থেকে আমি 4টে জায়গায় দাগ দিলাম। ঠিক আছে, এই 4টে জায়গা তোমাকে ভালো করে পড়তে হবে, বাকিগুলোও পড়তে হবে। সবচেয়ে বেশি প্রশ্ন এইগুলো থেকেই পড়ে। আর অবশ্যই ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ, এটা আমাদের পড়তে হবে। তাহলে এতগুলো থেকে আমি কিন্তু দাগ দিয়ে দিলাম, এগুলো মাস্ট পড়তে হবে, বাকিগুলো পড়তে হবে, এগুলো মাস্ট পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে 2011 সালে উড়িষ্যার নাম পরিবর্তন করে ওড়িশা হয়, আমরা জানি। 2014 সালে এই যে বললাম একটু আগে, অন্ধ্রপ্রদেশকে ভেঙে 29তম রাজ্য তেলেঙ্গানা গঠিত হয়। তার রাজধানী করা হয় হায়দ্রাবাদ, আর অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হয় অমরাবতী।
2019 সালে আমরা প্রত্যেকেই জানি 370 ধারার অবলুপ্তি ঘটিয়ে জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। এটা নিয়ে একটা ব্যাপার ছিল যে কোনো মতে 370 ধারা অবলুপ্ত করা প্রায় অসম্ভব ব্যাপার ছিল, কিন্তু নরেন্দ্র মোদী এটা সম্ভব করেছেন শুধুমাত্র কনস্টিটিউশন বুদ্ধির জোরে, এবং কিভাবে করাটা সম্ভব, লং টার্ম একটা পরিকল্পনার মাধ্যমে কেস করেছিল যেটা ইলিগাল আনকনস্টিটিউশনাল, কিন্তু সুপ্রিম কোর্টও লাস্টে মানে মানতে বাধ্য হলো যে না, এটা কনস্টিটিউশনালি করা হয়েছে। একদম 2015 সাল থেকে 14-15 সাল থেকে মোদিজি আসার পর থেকে দীর্ঘ প্ল্যান করে 5 বছর 4 বছরের প্ল্যানে জম্মু কাশ্মীরকে 370 ধারা অবলুপ্ত করলো, যাকে বলে একদম সুন্দর প্ল্যান। এভাবে টোটালি প্ল্যান বাই প্ল্যান এক্সিকিউট করেছে যাতে সংবিধানে কোনো জায়গায় আটকে না যায়। এই যে পশ্চিমবঙ্গে এত বড় নির্বাচন হলো, এই যে যেখানেই যাক, সুপ্রিম কোর্টে যাক, যেখানেই যাক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেস করুক পিসিমণি, যেখানে যাই করুক, কোনো জায়গায় মোদিজিকে মানে আটকাতে পারবে না। কেন পারবে না? কারণ যা কাজ করছে সব আইন মেনে কাজ করছে। আইন মেনে কাজ করলে তুমি লোককে কিছু বলতে পারবে না। বেআইনি কাজ করলেই কোর্ট তোমাকে আটকাবে। আর এই পিচ্ছে এই যে চাকরি থেকে শুরু করে এবার লোককে চিৎকার করে মিথ্যা কথা বললে তো আর হবে না। তোমাকে আইন অনুযায়ী কাজ করতে হবে। 2020 সালে দাদরা নগর হাভেলি এবং দমন দিউকে একসাথে যুক্ত করে কেন্দ্রশাসিত অঞ্চল করা। এই দুটো আগে দুটো আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, এখন একসাথে হয়ে গেছে। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ এবং তারপরে মহারাষ্ট্র। সবচেয়ে বড় এরিয়া রাজস্থানে রয়েছে, আর সবচেয়ে বেশি ফরেস্ট, যেটা আমরা বন বলি, সেটা কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। আর সবচেয়ে বড় ইকোনমি সেটা কিন্তু মহারাষ্ট্রে রয়েছে। আর সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল অবশ্যই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট হচ্ছে গোয়া, তারপর সিকিম এবং তারপর ত্রিপুরা। আর ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, তাহলে এখানে কয়েকটা জিনিস একটু মাথার মধ্যে রাখতে হবে। যেমন এই যে তারপরে আমরা পড়বো যে সবচেয়ে জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে জনসংখ্যায় মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, আর সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম। তাহলে এখানে দেখো পরীক্ষায় প্রশ্ন আসে সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটা। যদি বৃহত্তম রাজ্য বলে, ঠিক আছে, পরীক্ষায় পড়তে পারে বৃহত্তম রাজ্য কোনটা, অপশন তোমাকে দেখতে হবে কি আছে। অপশনের মধ্যে আমরা যদি দেখি রাজস্থান আছে, তাহলে রাজস্থান হবে বড় আয়তনের দিক থেকে। কিন্তু যদি অপশনে উত্তরপ্রদেশ পাই, উত্তরপ্রদেশ আমাদের অ্যান্সার হবে জনসংখ্যার দিক থেকে। এবার যদি দুটোই অপশনে দেয় তখন এবার ধন্দে পড়ে যাবে। তখন কোশ্চেনটা দেখতে হবে বৃহত্তম রাজ্য কোনটি, তখন আয়তনটাকে সবসময় প্রেফার করবে, রাজস্থান উত্তর করবে। কিন্তু রাজস্থান আয়তনের দিক থেকে, উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক থেকে। সেরকম যদি ক্ষুদ্রতম বলে, তাহলে ক্ষুদ্রতম স্যার আয়তনের দিক। এখানটাতে আরেকবার বলুন। হুম, পরীক্ষায় যদি বলে বৃহত্তম রাজ্য কোনটা, তাহলে অপশন হবে রাজস্থান, উত্তর হবে রাজস্থান। কেন? আয়তনের দিক থেকে বড়। কিন্তু যদি বলে জনসংখ্যার দিক থেকে বড়, তাহলে তোমরা কিন্তু হবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, রাজস্থান আয়তনের দিক থেকে বড়, উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক থেকে বড়। কিন্তু হয়তো পরীক্ষা প্রশ্ন দিল শুধু সেম ভাবে যে পশ্চিম ভারতের বৃহত্তম রাজ্য কোনটি। এবার তুমি ধন্দে পড়ে গেছো, রাজস্থান করবে না উত্তরপ্রদেশ করবে, অপশনে দুটোই দেওয়া আছে, কারণ উত্তরে কিন্তু রাজস্থান করবে। কেন? কারণ যদি কিছু না বলে তাহলে বৃহত্তম হিসেবে আমরা সবসময় আয়তনটাকেই কনসিডার করে থাকি। যদি অপশনে রাজস্থান না থাকে তখন ভাববে প্রশ্নটা উত্তরপ্রদেশের জন্যই তোমাকে দিয়েছে। ক্লিয়ার বুঝতে পারলাম কি বললো উত্তরটা? সবসময় মানে পরীক্ষায় যখন প্রশ্ন আসবে ক্লিয়ার ভাবে তোমাকে কিন্তু প্রশ্ন নাও করতে পারে, কিন্তু পরীক্ষায় তোমাকে উত্তর অপশনটা তো দিতে হবে। সেখানে তুমি স্যারকে তো জিজ্ঞেস করতে পারবে না স্যার এটা তো আয়তন হবে না জনসংখ্যা হবে, বলতে পারবে না। তখন তোমাকে যেটা প্রশ্ন হবে সেটাই উত্তর দিয়ে আসতে হবে। ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা কি? পরীক্ষায় কিন্তু এরকম ক্যাচ থাকবে, তো সেগুলো কিন্তু ভেবেচিন্তে করে আসতে হবে। ওকে, সেরকম ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া আয়তনের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে হচ্ছে সিকিম। এবার যদি দুটোই অপশনে থাকে তাহলে গোয়া করবে, কারণ আয়তনের দিক থেকে গোয়া ক্ষুদ্রতম। সিম্পল। ঠিক আছে, এটা হলো ব্যাপার। এবার ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি রাজ্যের সাথে বর্ডার শেয়ার করছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ 8টা রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে। কোন কোন? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার এবং ঝাড়খণ্ড। 8টা রাজ্যের সাথে সে বর্ডার শেয়ার করে, এবং তার সাথে সাথে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সাথেও বর্ডার শেয়ার করে। দেখতে গেলে নোটার সাথে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করে আমাদের উত্তরপ্রদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড। এতগুলো রাজ্যের সাথে আসাম বর্ডার শেয়ার করে। তাহলে পরীক্ষায় যদি পড়ে পশ্চিম ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে, তাহলে অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ঠিক আছে। এছাড়া সিকিম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এগুলো 3টে রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে। ম্যাপ দেখবে পশ্চিমবঙ্গ তাহলে কোন কোন রাজ্যের সাথে বর্ডার শেয়ার করছে। এদিকে নিচে রয়েছে আমাদের ঝাড়খণ্ড, নিচে রয়েছে উড়িষ্যা, এপাশে রয়েছে ঝাড়খণ্ড, ওপাশে রয়েছে উত্তরপ্রদেশ, সরি বিহার। এই 3টে রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের করলে হবে, ঠিক আছে। আচ্ছা। হুম। তারপর আমাদের হচ্ছে ভারতের মোট জেলা কতগুলো রয়েছে? আচ্ছা, তাহলে হ্যাঁ, সবচেয়ে জনসংখ্যা বিশিষ্ট উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, সবচেয়ে কম সিকিম, আর সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট দ্বিতীয় হচ্ছে মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া। অনেক সময় কি করবে, সবচেয়ে সর্বনিম্ন যেটা হবে সেটা অপশন না দিয়ে সেকেন্ড যেটা আছে সেটা অপশনে দিল, বললো সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটা। এবার অপশনের মধ্যে সিকিম দেয়নি, মিজোরাম আছে, তখন মিজোরাম উত্তর করতে হবে। তাহলে সবসময় যদি ফার্স্ট সেটা মনে রাখলে হবে না, সেকেন্ড মনে রাখতে হবে, আর খুব যদি কঠিন মনে হয় থার্ডটাও মনে রাখতে চেষ্টা করবে, তাহলে উত্তরে পাবে। কারণ পরীক্ষায় তারাও জানে তুমি পড়ে এসছো ওটা, ওই জন্য কোশ্চেনকে একটু কমপ্লিকেটেড করতে পারে, ঠিক আছে। ভারতে বর্তমানে মোট জেলার সংখ্যা 780টা, ঠিক আছে। সবচেয়ে বড় জেলা গুজরাটের কচ্ছ জেলার অবস্থিত, গুজরাটের কচ্ছ সবচেয়ে বড় জেলা, আর সবচেয়ে ছোট, সবচেয়ে তারপরে বড় জম্মু কাশ্মীরের লে, আর সবচেয়ে ছোট জেলা হচ্ছে পুদুচেরির মাহে, সবচেয়ে ছোট জেলা, ঠিক আছে। আর সবচেয়ে বৃহত্তম জেলা জনসংখ্যার দিক থেকে সেটা হচ্ছে মহারাষ্ট্রের থানে। আয়তনের দিক থেকে গুজরাটের কাচ্ছ বড় জেলা, জনসংখ্যার দিক থেকে মহারাষ্ট্রের থানে সবচেয়ে বড় জেলা। জনসংখ্যা আয়তনের দিক থেকে পুদুচেরি মাহে সবচেয়ে ছোট জেলা, আর সবচেয়ে জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্র জেলা হচ্ছে অরুণাচল প্রদেশের ডিবং ভ্যালি, সবচেয়ে কম রয়েছে। তাহলে এইভাবে বুঝতে পারছো তো, জনসংখ্যার আয়তন দুরকম ভাবে আমাদের পড়ে রাখতে হবে, পরীক্ষায় কি আসবে তুমি জানো না। ভারতের জনঘনত্ব 492 জন প্রতি বর্গ মিটারে, 2011 আদমশুমারি অনুযায়ী এটা 323, এখন 492 2023 এর ডেটা অনুযায়ী। এবার 2026 আবার কিছুটা হয়তো বেড়েছে, কিন্তু ডেটা সবসময় আপডেট হয় না। সেন্সাস শুরু হয়ে গেছে, অপেক্ষা করো 2011 পরীক্ষায় যেরকম দেবে অপশন সেই অনুযায়ী। তবে পরীক্ষায় যদি দেয় সেন্সাস অনুযায়ী কিন্তু কোশ্চেন পড়ে থাকে, মানে যদি পরীক্ষায় থাকে ভারতের জনঘনত্ব কত, অপশনে 323ই পাবে, 492 পাবে না। কারণ যা সবসময় প্রশ্ন হয় সেন্সাস অনুযায়ী আমাদের প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। যেমন ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা? বিহার, 1106। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, কেরালা। কিন্তু আজকের দিনে আমরা যদি জনঘনত্ব বিচার করি, পশ্চিমবঙ্গের জনঘনত্ব সবচেয়ে বেশি। 2011 পরে জনঘনত্ব সেন্সাস আর হয়নি, পশ্চিমবঙ্গের লোক সংখ্যা দিনে দিনে বেড়েছে, কমেনি, ঠিক আছে, কারণ পশ্চিমবঙ্গের সরকারের কারণে, ঠিক আছে। আর সবচেয়ে জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আমাদের দিল্লি। সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ, প্রতি বর্গ কিলোমিটারে 17 জন লোক থাকে। দ্বিতীয় স্থানে মিজোরাম, আর তৃতীয় স্থানে রয়েছে জম্মু কাশ্মীর। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে, কোন যে রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি, কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম, এগুলো কিন্তু মনে রাখতে আমাদের হবে। সবার শেষ, রাজ্যে পড়াশোনা করতে হবে। সাক্ষরতা, সবচেয়ে বেশি স্বাক্ষর আমাদের কেরালা 94%, তারপরে কিন্তু মিজোরাম 91.33%, আর তারপরে গোয়া 88.70%। তাহলে রাজ্যের মধ্যে সবচেয়ে শিক্ষিত কেরালা, আর সর্বনিম্ন কম শিক্ষিত, ঠিক আছে, আর সরি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ কিন্তু সবচেয়ে বেশি শিক্ষিত 91.85। তারপরে দমন দিউ, আর তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কারণ এইসব জায়গায় বেশিরভাগ শিক্ষিত লোকেরাই থাকে, চাকরি সূত্রে বেশিরভাগ থাকে, নেটিভ আমের লোকদেরকে আবার ভাববে না, ঠিক আছে। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম আমাদের বিহার, ঠিক আছে, বিহার সবচেয়ে বেশি কম শিক্ষিত, তেলেঙ্গানা আর অরুণাচল প্রদেশ এগুলো নিচের দিক থেকে রয়েছে। আর জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক, নেগেটিভ এক্সপোনেনশিয়াল গ্রোথ, সেটা হচ্ছে নাগাল্যান্ড, একমাত্র রাজ্য যেটা কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছে, নেগেটিভ, 2011 সালে। এটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় এটা প্রশ্নটা আসে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আর 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের বৃহত্তম উপজাতি গোষ্ঠী হচ্ছে ভিল উপজাতি। মোট বনভূমি রয়েছে 21.54%, সবচেয়ে বেশি বনভূমি মধ্যপ্রদেশে দেখা যায়, তারপরে অরুণাচল প্রদেশ এবং তারপরে ছত্তিশগড়ে বেশি ফরেস্ট দেখা যায়। মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি বনভূমি থাকার কারণে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে রয়েছে। আর যদি শতকরা হিসেবে ভাবি, সবচেয়ে বেশি মিজোরামে রয়েছে। মানে টোটাল ফরেস্ট যদি আমি ভাবি 100 বিঘা, তাহলে মধ্যপ্রদেশে 100 বিঘা ফরেস্ট আছে, মিজোরামে হয়তো আছে 20 বিঘা, কিন্তু মিজোরামের টোটাল এলাকা হয়তো 30 বিঘা, তার মধ্যে 20 বিঘা
এখানে রয়েছে মিজোরামের ফরেস্ট। আর মধ্যপ্রদেশে 300 বিঘা টোটাল এরিয়া, তার মধ্যে 100 বিঘা রয়েছে ফরেস্ট। তাহলে আয়তনের দিক থেকে মধ্যপ্রদেশের ফরেস্ট বড়, কিন্তু পার্সেন্টেজের দিক থেকে মিজোরাম ফরেস্ট বড় হয়েছে। ঠিক আছে? কিছু রাজ্য যেগুলোকে বিভিন্ন ডাক নামে ডাকা হয়, কেরালাকে ডাকা হয় ভগবানের নিজের দেশ, মশলার বাগান সিটি অফ স্পাইসেস বলা হয়, তামিলনাড়ুতে দুবার বৃষ্টিপাত হয়, এই জন্য একে দক্ষিণের শস্য ভান্ডার বলা হয়, পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ, মুম্বাইকে বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া, ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয়, কাশ্মীরকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, চেন্নাইকে বলা হয় ডেট্রয়েট অফ এশিয়া আর হেলথ ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সবাই ডাক্তার দেখাতে চেন্নাই যায়, তা আমাদের ভেলোর যায় ওখানে। সবচেয়ে ঠান্ডা স্থান জম্মু কাশ্মীরের দ্রাস, যাবে চলো -45, বলো এখন পাঠালে তো ভালোই লাগবে। আর সবচেয়ে গরম জায়গা রাজস্থানের ফলুদি, 50 ডিগ্রি প্রায় সেলসিয়াস রয়েছে। সবচেয়ে বেশি ভারতে বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরামে। কচ্ছের রনকে বলা হয় ভারতের শুভ্র মরুভূমি, কারণ এখান থেকে লবণ উৎপাদন হয়, চারদিকে সাদা। জম্মু কাশ্মীরকে বলা হয় ভারতের শীতল মরুভূমি, কারণ ওখানে ঠান্ডা এত। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কারাকোরাম পর্বতের কেটু বা গর্ডেন ওয়াস্টিন। আর 8 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ মিনিকয় দ্বীপকে মালদ্বীপের মধ্যে অবস্থিত। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপের কারাবাত্তি মিনিকয়ের মধ্যে রয়েছে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপ এবং নিকোবরের মধ্যে রয়েছে। আর ডানকান প্যাসেজ বৃহত্তম আন্দামান আর ক্ষুদ্রতম আন্দামান, মানে গ্রেট আন্দামান আর লিটল আন্দামানের মধ্যে রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ভারতের অবস্থান, তার সঙ্গে সঙ্গে সেন্সাসের গুরুত্বপূর্ণ ডেটা আর কিছু জিকে এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। বোঝা গেল? আচ্ছা স্যার, বলছি ভারতের উচ্চতম শৃঙ্গ এখন কাকে ধরছে, কেটু না কাঞ্চনজঙ্ঘা? না, কেটুকেই ধরতে হবে, কাঞ্চনজঙ্ঘা হবে না, কারণ প্রথম কথা কাঞ্চনজঙ্ঘা মানে কেটুর থেকে ছোট। ঠিক আছে? আর দ্বিতীয় কথা কাঞ্চনজঙ্ঘা বা আচ্ছা কেটুও কিন্তু আজকের দিনে পিওকে পাক অকুপাইড কাশ্মীরে রয়েছে। আর কাঞ্চনজঙ্ঘার অনেকটা পোর্শন কিন্তু আজকের দিনে নেপালে রয়েছে। ঠিক আছে? সরি, হ্যাঁ, নেপালে রয়েছে। সেই কারণে টোটাল এরিয়া কিন্তু আমরা মানে পুরো অঞ্চলটাকে কিন্তু আমরা বলতে পারবো না। ওই জন্য কেটুকেই আমরা এখনো পর্যন্ত উচ্চতম শৃঙ্গ ধরি। কাঞ্চনজঙ্ঘা থেকে কেটুর বেশি অংশ ভারতের আন্ডারে রয়েছে। কি বললাম বোঝা গেল? ওই জন্য কাঞ্চনজঙ্ঘাকে আমরা উচ্চতম ধরতে পারি না। বুঝতে পারলো? তাহলে কেটুই হবে উত্তরটা, কেটুই বা উত্তর গডউইন হবে। অস্টিন। একদম গডউইন অস্টিন বা কেটুই উত্তর হবে। হুম। ঠিক আছে? তাহলে পরের দিন আমরা এখান থেকে এমসিকিউ আলোচনা করব। আমি অবশ্যই রুটিন আগে থেকে দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে কবে এমসিকিউ হবে। তাহলে আগে থেকে যখন আমি রুটিন দিয়ে দেবো কি টপিকের উপরে ক্লাস থাকবে, তোমরা সবসময় কিন্তু আগে থেকে টপিকটা একটু পড়ে রাখবে। যে টপিকটা বলা হলো সেটা এই টপিকটা নিজেরা নিজের মতো করে একটা জায়গা থেকে পড়ে রাখবে। ঠিক আছে? তারপরে আমি যখন দেব তখন দেখবে পড়তে গিয়ে ভালো লাগবে যে হ্যাঁ এই জিনিসটা আগে পড়েছি। ঠিক আছে? তাহলে এইভাবে পড়াশোনা করবে, দেখবে ভালো রকম ভাবে আমাদের প্রিপারেশন হবে, আর এই প্রিপারেশন থেকে আমরা আরো কিন্তু এগিয়ে যেতে পারবো। ঠিক আছে? পরীক্ষা একটু এখনো স্যার ব্যাপারটা আমাদের দেরি আছে। পিএসসির এক্সামটা কোন, কি বলছো বাবা? বলছি পিএসসির এক্সামটা কোন মাসের দিকে হতে পারে? পিএসসির এক্সাম এখন ফর্ম কিছু বেরো। পিএসসি তো একটা এক্সাম নেয় না, পিএসসি তো একাধিক এক্সাম হয়। পিএসসি ও, ক্লার্কশিপ হয়, পিএসসি মিসলেনিয়াস হয়, পিএসসির বুঝতে অনেক পেরেছি, রকম পরীক্ষা। বেরিয়েছে তো মিসলেনিয়াস তো বেরিয়েছে তো মিসলেনিয়াস। হ্যাঁ, ফর্ম ফিল আপ হচ্ছে। এবার ফর্ম ফিল আপ হওয়ার পরে এবার ফর্ম ফিল আপ। এক্সাম করে নিয়েছো তো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্ম ওইটাই ফিল আপ বলছি। করে নিয়েছো, এবার দেখো পরীক্ষা কবে দেয়। তোমার ধরো আগস্ট বা সেপ্টেম্বরের দিকে পরীক্ষা হবে। এত তাড়াতাড়ি হবে না, একটু সময় লাগবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হুম হুম। অসুবিধা নেই, দেখবে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে, এবং আমাদের ঠিকঠাক ঠিকঠাক সময় কমপ্লিট হবে, অসুবিধা নেই। ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক।